মানুষের আসল পরিচয় দুটি পরিস্থিতিতে উন্মোচিত হয়, যখন তার সবকিছু থাকে অথবা যখন তার কিছুই থাকে না। কিন্তু যে ব্যক্তি সবকিছু হারিয়েও নিজের মানবতাকে ধরে রাখে, পৃথিবীর কোনো সম্পদই তার মূল্য দিতে পারে না। এই গল্পটি প্রিয়ার। প্রিয়া মুম্বাইয়ের অগণিত বস্তিগুলির মধ্যে একটিতে থাকত, যেখানে আকাশ দেখা যেত ঠিকই, কিন্তু আশার আলো সহজে প্রবেশ করত না। সে একটি ছোট বইয়ের দোকানে কাজ করত, যেখানে তার আঙুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরনো বই গুছিয়ে রাখত। কিন্তু তার নিজের জীবন ছিল কাঁটায় ভরা। বাড়িতে তার মা অসুস্থতার কারণে বিছানা থেকে নড়তেও পারতেন না। প্রিয়ার আয়ের প্রতিটি টাকা, তার পরিশ্রমের প্রতিটি মুহূর্ত কেবল মায়ের ওষুধ আর দুবেলার খাবারের জন্য খরচ হয়ে যেত। তার কাছে দামি পোশাক ছিল না, কিন্তু তার কাছে ছিল একটি অনমোল হৃদয়। এমন একটি হৃদয় যা অন্যের ব্যথা বুঝত, কারণ সে নিজের দুঃখকে খুব কাছ থেকে অনুভব করেছিল। এই শহরের অন্য প্রান্তে আকাশছোঁয়ার শর্মা এন্টারপ্রাইজেসের বিশাল ভবনে বসতেন রাজেশ শর্মা। এমন একটি নাম যার একটি ইশারায় বাজার কেঁপে উঠত। রাজেশ তার জীবনে কেবল একটি শিক্ষাই শিখেছিলেন, অর্থ উপার্জন করা এবং তা শক্তভাবে ধরে রাখা। তিনি শূন্য থেকে শুরু করেছিলেন এবং আজ তিনি একজন বিলিয়নিয়ার ছিলেন। কিন্তু এই যাত্রায় তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে টাকার চেয়েও দামি কিছু আছে। তিনি মানুষের উপর নয়, তাদের ক্ষমতার উপর বিশ্বাস করতেন। তার একমাত্র পুত্র ছিল বিক্রম। বিক্রম তার পিতার অর্থের ছায়ায় বড় হয়েছিল, কিন্তু তার হৃদয়ে ধনসম্পদের ঝলকে অন্ধ হয়ে যায়নি। বিক্রমের জীবনের সবচেয়ে সুন্দর সত্যিটি ছিল প্রিয়া। একটি সঙ্গীত অনুষ্ঠানে প্রিয়ার সাথে তার দেখা হয়েছিল, যেখানে প্রিয়া বই বিক্রি করতে এসেছিল। বিক্রম প্রিয়াকে তার আসল পরিচয় জানায়নি। প্রিয়া তাকে একটি ছোট কোম্পানিতে কাজ করা একজন সাধারণ ছেলে বলে মনে করত। তাদের প্রেম সরলতা এবং সততার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। একদিন বিক্রম সাহস জুগিয়ে তার বাবাকে প্রিয়ার কথা জানানোর সিদ্ধান্ত নিল। সে জানত না যে এই সিদ্ধান্তটি প্রিয়ার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সূচনা হতে চলেছে। রাজেশ শর্মা, যিনি বিশ্বাস করতেন যে প্রতিটি গরিব মানুষের চোখ কেবল তার সম্পত্তির ওপর থাকে, ছেলের মুখে একটি গরিব মেয়ের নাম শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই এই অর্থলোভী মেয়েটিকে শিক্ষা দেবেন। তিনি এমন একটি ফাঁদ পাতলেন যাতে তিনি তার ছেলে বিক্রমকে দেখাতে পারেন যে এই মেয়েটি তাদের প্রেমের নয়, বরং তাদের টাকার যোগ্য। পরের দিন রাজেশ শর্মা তার পরিকল্পনা কার্যকর করলেন। বিলিয়নিয়ার সাম্রাজ্যের মানিক, যিনি কখনও তার ইতালীয় জুতোয় এক কণা ধুলো সহ্য করেননি, আজ ছেঁড়া নোংরা পোশাকে ছিলেন। তার মুখে নকল ময়লা এবং চুলে সাদা পাউডার লাগিয়ে তাকে একজন অসহায় বৃদ্ধ ভিক্ষুকের রূপ দেওয়া হল। তার চোখে ছিল সেই শূন্যতা যা জীবনের সমস্ত আশা হারিয়েছে। তিনি সেই মন্দিরের সিঁড়িতে গিয়ে বসলেন, যেখান দিয়ে প্রিয়া প্রতিদিন দুপুরে দোকান বন্ধ করে বাড়ি ফিরত। রাজেশের নিরাপত্তারক্ষীরা সাধারণ পোশাকে দূর থেকে তার উপর নজর রাখছিল, যাতে বিলিয়নিয়ারটি কোনো আসল আঘাত না পান। দুপুর গড়িয়ে গেল। দিনের ক্লান্তি আর প্রিয়ার ছোট উপার্জন আঁচলে বেঁধে মন্দিরের কাছ দিয়ে যাচ্ছিল। তার হাঁটার মধ্যে তাড়াহুড়ো ছিল। তাকে বাড়ি গিয়ে মাকে ওষুধ দিতে হবে। আজ উপার্জনও কম হয়েছে এবং তার কপালে চিন্তার রেখাগুলি গভীর ছিল। সে সবেমাত্র সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিল, এমন সময় তার নজর সেই কাঁপতে থাকা বৃদ্ধ ভিক্ষুকটির ওপর পড়ল। রাজেশ তার দুর্বল এবং ব্যথিত কণ্ঠে, যা সেই ইচ্ছাকৃতভাবে চেপে রেখেছিল, কাশতে কাশতে বলল, মা, দুদিন কিছু খাইনি। ভগবান তোমার মঙ্গল করবেন, শুধু একটু জল বা এক টুকরো রুটি। প্রিয়া এক মুহূর্তের জন্য থামল। তার চোখ সেই বৃদ্ধ লোকটির যন্ত্রণা পরিমাপ করল। তারপর তার নজর তার আঁচলে বাঁধা সেই কয়েকটি কয়েন আর নোটের ওপর গেল। এই টাকাগুলি তার মায়ের একদিনের ওষুধ ছিল। এক মুহূর্তের জন্য তার হৃৎস্পন্দন বেড়ে গেল। যদি সেই টাকাগুলি দিয়ে দেয়, তাহলে কাল মায়ের ওষুধের কি হবে? এটি সেই দ্বন্দ্ব যা সেই প্রতিটি ব্যক্তির হৃদয়ে ওঠে, যার কাছে দেওয়ার জন্য নিজের প্রয়োজন থেকেও বেশি কিছু নেই। সে চোখ বন্ধ করল এবং একটি গভীর শ্বাস নিল। তারপর সে তার আঁচলের গিঁট খুলল। সেখান থেকে অর্ধেক টাকা বের করল এবং কাছের দোকান থেকে একটি জলের বোতল আর দুটি রুটি কিনল। সে ফিরে এসে সেই ভিক্ষুকটির কাছে গেল এবং খুব নরম স্বরে বলল, বাবা, এই নিন, আপনি প্রথম একটু জল পান করুন। সে নিজের হাতে বোতলের ঢাকনা খুলল এবং জল বৃদ্ধ লোকটির দিকে এগিয়ে দিল। রাজেশ শর্মা, যিনি এই পৃথিবীতে কেবল লেনদেনই জানতেন, এবার বাকরুদ্ধ হয়ে গেলেন।
তিনি আশা করেছিলেন যে মেয়েটি তাকে বকা দেবে বা উপেক্ষা করে চলে যাবে, কিন্তু প্রিয়া কেবল তাকে খাবারই দিল না, বরং তার বসার ভঙ্গি দেখে বলল, বাবা, আপনার ঠান্ডা লাগছে। সে তার কাঁধে রাখা নিজের পুরনো ছেঁড়া শালটি বের করল এবং সেই ভিক্ষুকটির কাঁধে চাপিয়ে দিল। আমার কাছে এটাই আছে, আপনি এটা রাখুন, সন্ধ্যায় ঠান্ডা বেড়ে যায়। সে হাসল, এমন একটি হাসি যাতে নিজের গরিবীর কোনো লজ্জা ছিল না, ছিল কেবল দানের সন্তুষ্টি। রাজেশের চোখ বড় বড় হয়ে গেল। এই মেয়েটি তার মায়ের ওষুধের টাকা এবং তার একমাত্র শালটি একজন অচেনা ভিক্ষুককে দিয়ে দিল। রাজেশের মাথা ঘুরে গেল। এটি তার পাতা ফাঁদের প্রথম এমন ঘটনা ছিল যা সে কল্পনাও করেনি, কিন্তু তার চতুর মন হার মানতে রাজি ছিল না। এটা কেবল দেখানো, সে নিজেকে বলল, হয়তো সে সবারই সাহায্য করে, আমাকে এমন কিছু করতে হবে যাতে তার আসল লোভ বেরিয়ে আসে। এই পরীক্ষা এখনো শেষ হয়নি, এটা কেবল শুরু। পরের দুপুরে প্রিয়া আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। আজ তার মুখে ক্লান্তি বেশি ছিল। রাতে মায়ের শরীর আরও খারাপ হয়েছিল এবং ডাক্তার কিছু দামি ওষুধ লিখেছিলেন। সে তার ছোট সোনার দুল, যা তার মা তাকে দিয়েছিলেন, তা বিক্রি করার মনস্থির করেছিল। তার মন ভারী ছিল, কিন্তু পা ক্লান্ত। সেই মন্দিরের সিঁড়িতে সেই বৃদ্ধ ভিক্ষুক রাজেশ শর্মা বসেছিলেন, গায়ে প্রিয়ার দেওয়া সেই শালটি জড়ানো। প্রিয়া তাকে দেখল এবং এক মুহূর্তের জন্য থামল। আজ তার কাছে দেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু সে তার ব্যাগ থেকে একটি পুরনো বই বের করল, যা বিক্রি হয়নি। বাবা, সে আস্তে করে বলল, আজ টাকা নেই, কিন্তু এই ভগবানের বইটি রাখুন। রাজেশ কাঁপতে কাঁপতে বইটি নিল। সে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় তার আগে থেকে ঠিক করা পরিকল্পনা অনুযায়ী তার নজর সিঁড়ির কোণে পড়ে থাকা একটি জিনিসের ওপর গেল, একটি কালো চামড়ার মানিব্যাগ। আরে, রাজেশ অবাক হওয়ার ভান করল, মা, ওখানে কি পড়ে আছে? প্রিয়ার নজর সেই মানিব্যাগটির ওপর গেল। সে ইতস্তত করল, কিন্তু তারপর মানিব্যাগটি তুলে নিল। যেই সে সেটি খুলল, তার চোখ বড় বড় হয়ে গেল। মানিব্যাগে ৫০০ টাকার নোটের অনেকগুলো বান্ডিল ছিল, কমপক্ষে ৫০,০০০ টাকা হবে। সাথে কোনো আইডি কার্ড ছিল না, শুধু টাকা ছিল। প্রিয়ার হৃদয় জোরে ধরফর করল। ৫০,০০০ টাকা! এই পরিমাণ তার জীবন বদলে দিতে পারত। মায়ের পুরো চিকিৎসা, ঘরের ভাড়া, সব কিছু। এক মুহূর্তের জন্য তার হাত কেঁপে গেল। রাজেশ শর্মার তীক্ষ্ণ চোখ একটি বাজ পাখির মতো প্রিয়ার মুখের প্রতিটি ভাব দেখছিল। এই তো, সে মনে মনে ভাবল, এবার আসল লোভ বের হবে। এত টাকা কেউ প্রত্যাখ্যান করতে পারে না। বৃদ্ধ ভিক্ষুকের কণ্ঠে এক অদ্ভুত আনন্দ ভরে তুলে রাজেশ বলল, দেখেছ মা, ভগবান আমাদের কথা শুনেছেন। কাল তুমি আমাকে সাহায্য করেছ, আজ দেখো উপরওয়ালা আমাদের কত কিছু দিয়েছেন। এটা আমাদের ভাগ্য। তুমি অর্ধেক রেখে দাও, যাও। না বাবা। তার কণ্ঠস্বর ছিল শক্ত, যদিও কিছুটা কাঁপছিল। এটা আমাদের নয়, এটা কারো পরিশ্রমের উপার্জন। যে এটা হারিয়েছে সে কত দুশ্চিন্তায় আছে। এটা ভগবানের উপহার নয়, এটা আমাদের নিয়তের পরীক্ষা। রাজেশ স্তম্ভিত হয়ে গেল। পাগল নাকি মেয়েটা? সে বিরক্তি নিয়ে বলল, কাকে ফেরত দেবে? কোনো নাম ঠিকানা নেই, রেখে দাও। প্রিয়া দৃঢ়তার সাথে মাথা নাড়ল। না, আমি এটা মন্দিরের পুরোহিতকে দিয়ে দেব, তারা ঘোষণা করবেন। যার হবে সে এসে নিয়ে যাবে। যদি আমরা এই টাকা রাখি, তবে আমাদের আর একজন চোরের মধ্যে পার্থক্য কি থাকবে? আমি আমার মায়ের চিকিৎসা ভুল উপার্জন দিয়ে করাতে পারব না। সে ঘুরে দাঁড়াল এবং সোজা মন্দিরের অফিসের দিকে হেঁটে গেল। রাজেশ শর্মা, যিনি ভিক্ষুকের বেশে ছিলেন, তাকে যেতে দেখলেন। তার বুকে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছিল। এটা ঘাবড়ে যাওয়া ছিল না, এটা ছিল আঘাত। প্রথমবারের মতো তার ধন সম্পদ, তার চাল এমন একটি মেয়ের কাছে হেরে গেল, যার কাছে একটি কুড়িও ছিল না। এই মেয়েটি, সে বিড়বিড় করল, সাধারণ নয়। তার সম্মান প্রথমবারের মতো তার অহংকারের চেয়েও বেশি মনে হচ্ছিল। কিন্তু যে তখনও বাকি ছিল, সে সিদ্ধান্ত নিল যে এবার চূড়ান্ত পরীক্ষা হবে। এবার ভিক্ষুক সেজে নয়, বিলিয়ানিয়ার রাজেশ শর্মা সেজে। কিন্তু এখানে একটি মোচড় এলো। রাজেশ জানত না যে প্রিয়ার একটি গোপন কথা ছিল। প্রিয়া আসলে একটি ছোট শহর থেকে পালিয়ে এসেছিল, যেখানে তার বাবা একজন ছোট ব্যবসায়ী ছিলেন। কিন্তু একটি দুর্ঘটনায় তারা সব কিছু হারিয়েছিলেন। সে মুম্বাই এসেছিল একটি নতুন শুরুর জন্য, কিন্তু সে কখনো কাউকে বলেনি যে তার কাছে একটি পুরনো ডায়েরি আছে, যেখানে তার বাবার কিছু গোপন রহস্য লেখা আছে। এমন রহস্য যা, যদি প্রকাশিত হয়, তবে বড় ব্যবসায়ীদের ভণ্ডামি ফাঁস করে দিতে পারে। রাজেশের পরিকল্পনায় এই গোপন কথাটি অজ্ঞাতসারে অন্তর্ভুক্ত হয়ে গেল।
কারণ সেই মানিব্যাগটি আসল ছিল না, কিন্তু তাতে একটি পুরনো নোট ছিল যা প্রিয়ার বাবার সাথে সম্পর্কিতা ছিল। প্রিয়া মানিব্যাগটি ফেরত দিল, কিন্তু সেই নোটটি চুতুসারে রেখে দিল, ভাবতে ভাবতে যে এই সংযোগ কিভাবে হতে পারে। পরের দিন সকালে প্রিয়া তার বইয়ের দোকানে বসে পুরনো বই গোছাচ্ছিল। তার আঙুল চলছিল, কিন্তু মন ছিল অন্য কোথাও। গতকালের ঘটনা তার মনে ঘুরছিল, সেই মানিব্যাগ, সেই বৃদ্ধ ভিক্ষুক এবং সর্বোপরি মায়ের খারাপ অবস্থা। সে তার সোনার দুলটি বিক্রি করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিল। আজ সন্ধ্যায় সে বাজারে যাবে। ঠিক তখনই রাস্তায় হেঁটে যাওয়া মানুষের নজর একটি জিনিসের উপর পড়ল, একটি জলমলে কালো মার্সিডিজ। এমন গাড়ি এই গলিতে কখনো আসে না। সোজা এসে তার ছোট দোকানের সামনে থামল। প্রিয়া অবাক হয়ে মাথা তুলল। গাড়ি থেকে একজন স্যুট পরা ড্রাইভার নামল এবং পেছনের দরজা খুলল। প্রিয়ার চোখ ধাঁধিয়ে গেল। একজন দামি স্যুট পরা লোক বাইরে এলো, কালো চশমা পরা। সে সোজা প্রিয়ার কাছে এলো। আপনি কি প্রিয়া? তার কণ্ঠে ছিল কর্তৃত্ব। প্রিয়া ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। জি। অনুগ্রহ করে আমাদের সাথে চলুন। প্রিয়া ভয় এবং ঘাবড়ে যাওয়ার সাথে সাথে ৩০ মিনিট পরে সে এমন একটি ভবনের সামনে দাঁড়িয়েছিল যা কাঁচ এবং ইস্পাত দিয়ে তৈরি এবং আকাশ ছুঁয়ে যাচ্ছিল। শর্মান এন্টারপ্রাইজেস। তাকে সবচেয়ে উপরের তলায় নিয়ে যাওয়া হলো। সে এমন একটি ঘরে প্রবেশ করল যা তার পুরো বাড়ি থেকেও বড় ছিল। সামনে একটি বিশাল টেবিলের পিছনে একটি চামড়ার চেয়ারে সেই ব্যক্তি বসেছিলেন, রাজেশ শর্মা। প্রিয়া তাকে দেখল এবং এক মুহূর্তের জন্য থমকে গেল। এই চোখগুলি, এই তীক্ষ্ণ বিদ্ধঘারা চোখগুলি সে কোথাও দেখেছিল, কিন্তু কোথায়? বসো। রাজেশের কণ্ঠস্বর ছিল গভীর এবং ঠান্ডা। প্রিয়া ভয়ে বসে পড়ল। রাজেশ কিছুক্ষণ তাকে তাকিয়ে দেখলেন এবং তারপর তার ড্রয়ার থেকে একটি চেক বই বের করলেন। আমি তোমাকে চিনি এবং আমি এটাও জানি যে তুমি আমার ছেলে বিক্রমের সাথে মেলামেশা করো। প্রিয়ার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। বিক্রম, তার বিক্রম যে নিজেকে একটি ছোট কোম্পানির সেলস ম্যানেজার বলতো, সেই সাম্রাজ্যে ওয়ারিশ। তার মাথা ঘুরতে লাগল। তার মনে হলো যেন বিক্রম তাকে ধোঁকা দিয়েছে। আমি সোজা কথায় আসি। রাজেশ খালি চেকটি প্রিয়ার দিকে ঠেলে দিলেন। আমি জানি তোমার মতো মেয়েরা কি চায়। গতকাল মন্দিরে সিডিতে ৫০,০০০ টাকা ফিরিয়ে দিয়ে তুমি খুব ভালো নাটক করেছ। তুমি ভেবেছ ছোট অঙ্ক প্রত্যাখ্যান করে বিক্রমের মাধ্যমে তুমি আমার পুরো সম্পত্তি হাতিয়ে নেবে। প্রিয়ার চোখে জল ভরে এলো। এটা অপমান ছিল। এই নাও, খালি চেক। রাজেশ শর্মা বললেন, এতে তোমার দাম লেখো। ১০ লাখ, ১ কোটি বা ১০ কোটি, যত টাকা তোমার আমার ছেলের কাছ থেকে দূরে থাকার জন্য চাই, ভরে নাও। এই টাকা নাও এবং এই মুহূর্তে আমার ছেলের জীবন থেকে এবং এই শহর থেকে উধাও হয়ে যাও। এটি ছিল প্রিয়ার জীবনের শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে সেই প্রেম যা তাকে ধোঁকা দিয়েছিল, অন্যদিকে এত সম্পদ যা তার মায়ের জীবন বাঁচাতে পারত। রাজেশ শর্মা হাসলেন। তার পুরো বিশ্বাস ছিল যে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা তিনি কিনতে পারবেন না। প্রিয়ার কানে রাজেশ শর্মার কথাগুলি বিদ্যুতের মতো বাজছিল। বিক্রমের মিথ্যা এবং এখন এই অপমান। এক মুহূর্তের জন্য তার মনে হলো যে সে ভেঙে পড়ে সেখানেই লুটিয়ে পড়বে। তার চোখের সামনে মায়ের ফ্যাকাশে মুখ এবং তারপর বিক্রমের হাসি মুখ ঘুরে গেল। দুজনই তাকে ঠকিয়েছে, একজন তার পরিচয় লুকিয়ে, অন্যজন তার গরিবের উপহাস করে। কিন্তু তারপর সেই অশ্রুর আবছা আলোয় কিছু পরিষ্কার হল। প্রিয়া তার ভেজা চোখ তুলল এবং রাজেশ শর্মার মুখের দিকে তাকাল। সেই ঠান্ডা, নির্মম চোখ, সেই কর্তৃত্ব, সেই কণ্ঠস্বর। প্রিয়া আস্তে আস্তে পুনরাবৃত্তি করল। তার মাথায় বিদ্যুৎ চমকাল। ৫০,০০০? আপনি কি করে জানলেন যে আমি ৫০,০০০ ফিরিয়ে দিয়েছিলাম? আমি তো কেবল পুরোহিতকে দিয়েছিলাম। রাজেশ শর্মা এক মুহূর্তের জন্য থমকে গেলেন। আমার লোকেরা। প্রিয়ার কণ্ঠস্বর কাঁপল, কিন্তু এবার ভয় নয়, এক তিক্ত সত্য অনুধাবন করে। ওই চোখগুলো, ওই তীক্ষ্ণ বিদ্ধ করা চোখগুলো যা আমাকে দেখছিল যখন আমি জল দিচ্ছিলাম, যখন আমি আপনাকে আমার শাল পরিয়েছিলাম। প্রিয়া তার জায়গা থেকে উঠে দাঁড়াল। তার সমস্ত ভয় উড়ে গেল। বাবা, সে ফিসফিস করে বলল, সেই ভিক্ষুক, সেই অসহায় বৃদ্ধ, সে আপনিই ছিলেন। রাজেশ শর্মা তার দামি চেয়ারে জড়ো হয়ে গেলেন। তার মুখ, যা সবসময় ক্ষমতা এবং অহংকার নিয়ে ঝলমল করত, প্রথমবারের মতো ফ্যাকাশে হয়ে গেল। তার সবচেয়ে বড় চাল উল্টে গিয়েছিল। তিনি ধরা পড়েছিলেন। প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিন্তু এখন তো অসহায়তার নয়, রাগ এবং করুণার ছিল। আপনি এত নিচে নামলেন মিস্টার শর্মা, সে বলল। তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি ছিল। একজন বিলিয়নার, যিনি তার হবু বউয়ের পরীক্ষা নেওয়ার জন্য ভিক্ষুকের রূপ ধারণ করলেন। আপনি ভাবেন আপনি এই কাগজের টুকরো দিয়ে আমার দাম দিতে পারেন, আমার সততা কিনতে পারেন? সে কাঁদতে কাঁদতে বলল,
আমার টাকার প্রয়োজন আছে, এত যে আমি বর্ণনাও করতে পারবো না। আমার মা বিছানায়, কিন্তু আপনার মতো ধনী ব্যক্তিরা কখনো বুঝবেন না যে আমাদের গরিবদের যখন টাকা থাকে না তখনও আমাদের কাছে কিছু থাকে। তাকে বিবেক বলে। রাজেশের মুখ খোলা রইল। আপনি বিলিয়নার হয়েও এত কাঙাল যে আপনাকে একটি মেয়ের প্রেম যাচাই করার জন্য ছদ্মবেশ নিতে হলো? আপনার মনে হলো আমি আপনার টাকার উপর মরে যাই? প্রিয়া সেই খালি চেকটি হাতে ধরল। আপনার সম্পদ আপনাকে এত অন্ধ করে দিয়েছে যে। আর বিক্রমের কথা যদি বলেন, সে ঘুরে বলল, সে আমার কাছে তার পরিচয় লুকিয়ে আমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু আপনি তো আজ প্রমাণ করে দিলেন যে সে তার ধনী বাবার চেয়ে অনেক বেশি ধনী, কারণ অন্তত তার হৃদয় এখনও বিক্রি হয়নি। প্রিয়া দরজা খুলতে যাচ্ছিল, এমন সময় দরজাটি নিজেই খুলে গেল। সামনে বিক্রম দাঁড়িয়েছিল, হাঁপাতে। সে তার বাবার সেক্রেটারির কাছ থেকে শুনেছিল যে প্রিয়াকে ডাকা হয়েছে। সে টেবিলে ছেঁড়া চেকের টুকরোগুলি দেখল, প্রিয়ার চোখে জল দেখল এবং তার বাবার মাথা নিচু করা দেখল। সে সব বুঝে গেল। প্রিয়া, সে তার দিকে এগিয়ে গেল। দাঁড়াও, প্লিজ। প্রিয়া ঘুরে তার দিকে তাকাল। তার চোখে জল আর প্রশ্ন ছিল। কেন থামব বিক্রম? বা তোমার আসল নাম যাই হোক, এইসব কি আমার সাথে একটা মজা ছিল, আমার গরিবীর সাথে? প্রথমে তুমি মিথ্যা বললে, আর তারপর তোমার বাবা, তিনি আমার মানবতার নিলাম ডাকলেন। বিক্রম বেদনা ভরা দৃষ্টিতে তার বাবার দিকে তাকাল। আমি মিথ্যা বলেছিলাম কারণ আমি তোমাকে ধোঁকা দিতে চাইনি প্রিয়া। আমি মিথ্যা বলেছিলাম কারণ আমি এঁকে চিনতাম। সে তার বাবা রাজেশ শর্মার দিকে আঙুল তুলল। আমি জানতাম যে ইনি আমার জীবনের প্রতিটি সুখকে টাকা দিয়ে মাপবেন। আমি জানতাম যে ইনি বিশ্বাস করবেন না যে কোনো মানুষ কেবল মানবতার খাতিরে ভালোবাসতে পারে। আমি তোমাকে এদের বিষ থেকে বাঁচাতে চেয়েছিলাম। বিক্রমের কণ্ঠে রাগ এবং অসহায়তা ছিল। এবং আজ ইনি সেটাই করলেন যেটা আমি ভয় পেয়েছিলাম। ইনি তোমাকে নয় বাবা, ইনি আজ আমাকে ছোট করেছেন। ইনি আমার প্রেমকে নিলাম করার চেষ্টা করেছেন। এখানে একটি নতুন মোচড় এলো। বিক্রম জানত না যে প্রিয়ার কাছে সেই পুরনো নোটটি আছে যা তার বাবার মানি ব্যাগ থেকে বেরিয়েছিল। সেই নোটটি ছিল প্রিয়ার বাবার, যাতে একটি পুরনো ব্যবসায়িক রহস্য লেখা ছিল। এমন একটি রহস্য যা রাজেশ শর্মার পুরনো শত্রুর সাথে সম্পর্কিত ছিল। প্রিয়া সেই নোটটি বের করে বিক্রমকে দেখালো। এটা কি? এটা আমার বাবার। তোমার বাবার মানি ব্যাগে কি করে এলো? রাজেশের মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। এই রহস্য প্রকাশিত হলে তাদের কোম্পানি বিপদে পড়তে পারত। রাজেশ শর্মা, যিনি তার চেয়ারে মূর্তি হয়ে বসেছিলেন, এখন পর্যন্ত সবচেয়ে বড় আঘাত অনুভব করলেন। তার নিজের ছেলে, তার সাম্রাজ্যের ওয়ারিশ, আজ একটি গরিব মেয়ের জন্য তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তার চোখের সামনে সেই দুপুর খুঁড়তে লাগল। মন্দিরের ঠান্ডা সিঁড়ি, প্রিয়ার সেই ছেঁড়া শাল যা হয়তো এখনও তার আলমারিতে লুকিয়ে আছে, সেই 50,000 টাকা যা প্রত্যাখ্যান করার সময় প্রিয়ার চোখে কোনো লোভ নয়, কেবল আত্মসম্মান ছিল। এবং আজ এই ছেঁড়া চেকের টুকরোগুলি, রাজেশ শর্মার জীবনের প্রতিটি চুক্তি, প্রতিটি জয়, প্রতিটি অহংকার সেই ছেঁড়া টুকরোগুলির সামনে খর্ব হয়ে গেল। রাজেশ শর্মা ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠলেন। তার বিলিয়নেয়ার সাম্রাজ্যের গর্ব আজ চূর্ণ হয়ে গিয়েছিল। তার কণ্ঠস্বর, যা সবসময় হুকুম চালাত, আজ প্রথমবারের মতো কাঁপছিল। তুমি সঠিক বলছ মা, তিনি বললেন। তার চোখের সেই ঠান্ডা ভাব নয়, বরং এক অদ্ভুত আর্দ্রতা ছিল। আমি ভিক্ষুক সেজে তোমার পরীক্ষা নিতে গিয়েছিলাম, কিন্তু বাস্তবতা হল আমি আমার নিজের মানবতার পরীক্ষায় ফেল হয়ে গেছি। তিনি প্রিয়ার দিকে তাকালেন। আমি বিলিয়নেয়ার হয়েও কাঙাল। আমার সম্পদ আমাকে এটা শেখাতে পারেনি যে বিবেক কি হয়। সেটা তুমি আমাকে শিখিয়েছ যখন তুমি আমাকে তোমার সেই ছেঁড়া শালটি দিয়েছিলে। সেই দুপুরে সেই ভিক্ষুকের ঠান্ডা লাগছিল না, ঠান্ডা তো আমার হৃদয়ে জমাট বেড়েছিল, যা তোমার নেকি গলিয়ে দিয়েছে। যখন তুমি সেই 50,000 টাকা ফিরিয়ে দিলে, তখন আমি জানতে পারলাম যে ধনী হওয়া টাকায় নয়, নিয়তে থাকে। রাজেশ বিক্রমের দিকে তাকালেন। আর আজ যখন তুমি এই চেকটি ছিঁড়ে ফেললে, তুমি আমাকে আমার আসল মূল্য দেখিয়ে দিলে। তারপর এমন একটি মুহূর্ত এলো যা কল্পনাও করা যায়নি। রাজেশ শর্মা তার দুহাত জোর করলেন। যদি পারো তবে এই বৃদ্ধ, অন্ধ হয়ে যাওয়া বাবাকে ক্ষমা করে দিও। বিক্রম তোমাকে বাছাই করেনি, আমি আমার ছেলের জন্য তোমার মতো বৌমা বাছাই করেছি। প্রিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। এসব কি হচ্ছিল? কিন্তু রাজেশের কণ্ঠস্বর ধরে এলো। হয়তো এখন অনেক দেরি হয়ে গেছে। প্রিয়া তাদের দুজনের দিকে তাকালো। আমার মা, সে শুধু এইটুকুই বলতে পারল, আমার মা একা, আমাকে যেতে হবে। সে কারোর জন্য থামল না। সে সেই আড়ম্বরপূর্ণ অফিস থেকে বেরিয়ে গেল। পিছনে রেখে গেল এক ভগ্ন পুত্রকে এবং এমন এক বিলিয়নিয়ারকে যিনি আজ তার জীবনে প্রথমবারের মতো হেরেছিলেন এবং হয়তো প্রথমবারের মতো কিছু জিতেও ছিলেন।
প্রিয়া সেই কাঁচ ইস্পাতের ভবন থেকে বেরিয়ে খালি পায়ে দৌড়াতে দৌড়াতে তার বস্তির দিকে ছুটল। তার হৃদয় হাজারো টুকরোয় বিভক্ত হয়ে গিয়েছিল। বিক্রমের মিথ্যা, রাজেশ শর্মার ঘৃণ্য খেলা এবং সর্বোপরি তার মায়ের খারাপ অবস্থা। সে হাঁপাতে হাঁপাতে যখন তার ঝুপড়ির দরজায় পৌঁছাল, তখন সে যা দেখল তাতে তার শ্বাস থেমে গেল। ভিতরে দুজন নার্স ছিলেন এবং একজন বিখ্যাত ডাক্তার সিং, শহরের সবচেয়ে বড় হৃদরোগ বিশেষজ্ঞ, যিনি তার মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলেন। মায়ের শ্বাস উঠছিল না, তিনি শান্তিতে ঘুমোচ্ছিলেন এবং তার হাতে একটি আইভি ড্রিপ লাগানো ছিল। ঘরে ওষুধের সেই গন্ধ ছিল যা প্রিয়া আজ পর্যন্ত কিনতে পারেনি। এইসব কি? প্রিয়া কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। আপনাদের কে ডেকেছে? আমার কাছে টাকা নেই। ডাক্তার সিং হাসলেন। চিন্তা করবেন না প্রিয়াজি, আপনার মা এখন বিপদের বাইরে, তার দ্রুত পরিচর্যার প্রয়োজন ছিল এবং আপনার সমস্ত বিল কেউ মিটিয়ে দিয়েছেন। তিনি আমাদের তাড়াতাড়ি এখানে পাঠিয়েছেন। কে? প্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। ঠিক তখনই তার ঝোপড়ির সংকীর্ণ দরজায় দুটি ছায়া এসে দাঁড়াল, রাজেশ শর্মা এবং বিক্রম। তারা সেই ঝলমলে মার্সিডিজে আসেননি, তারা একটি সাধারণ ট্যাক্সিতে এসেছিলেন এবং পায়ে হেঁটে সেই কাদামাখা গলি দিয়ে তার দরজা পর্যন্ত পৌঁছেছিলেন। রাজেশের দামি জুতায় কাদা লেগেছিল, কিন্তু আজ তাদের কোনো পরোয়া ছিল না। প্রিয়ার চোখে রাগ ভরে এলো। এটা কি? আমার মাকে কিনে আপনি আমার বিবেক কিনতে চান? রাজেশ শর্মা মাথা নত করলেন। সেই বিলিয়ানিয়ার, যিনি পৃথিবীকে নিজের ইশারায় নাচাতেন, আজ একটি গরিব মেয়ের চৌকাঠে অপরাধীর মতো দাঁড়িয়েছিলেন। না মা। তার কণ্ঠে কর্তৃত্ব নয়, ছিল মিনতি। এটা সেই শালের মূল্য, এটা সেই জলের বোতলের মূল্য, এটা সেই দুটি রুটির ঋণ যা তুমি সেই ভিক্ষুককে দিয়েছিলে। সেটা এত দামি জিনিস ছিল যে আমার সমস্ত সাম্রাজ্য মিলিয়েও তার দাম দিতে পারে না। তিনি এগিয়ে গেলেন এবং প্রিয়ার সামনে হাত জোড় করলেন। সেদিন মন্দিরে তুমি বলেছিলে যে এটা ভগবানের পুরস্কার নয়, আমাদের নিয়তের পরীক্ষা। তুমি তো তোমার পরীক্ষায় পাশ করেছ, কিন্তু আমি হেরে গেছি। আমি তোমাকে আমার বৌমা করতে নয়, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আমার সব ধন তোমার পায়ে রাখলেও তোমার সততার কাছে সেটা কম। বিক্রম তার চোখে জল নিয়ে প্রিয়ার দিকে তাকাল। প্রিয়া, আমি কেবল একটি সত্য লুকিয়েছিলাম, কিন্তু আজ তোমার সেই সত্য আমার বাবাকে সেই আয়না দেখিয়ে দিয়েছে যা আমি তাকে কখনো দেখাতে পারিনি। তুমি কেবল আমার মায়ের চিকিৎসা করছ না, তুমি আমার বাবার চিকিৎসা করছ। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। প্রিয়া এক নজর তার ঘুমন্ত মাকে দেখল, যার শ্বাস এখন স্থিতিশীল ছিল। তারপর সে রাজেশ শর্মার নত মাথা এবং বিক্রমের ভেজা চোখ দেখল। তার সমস্ত রাগ গলে গেল। সে জানত যে এটা নাটক নয়, এটা ছিল একটি ভেঙে যাওয়া অহংকারের সত্য। এটা ছিল কর্মের চক্র, যা আজ সম্পূর্ণ হয়েছিল। প্রিয়া ধীরে ধীরে রাজেশ শর্মার হাত ধরল, যা জোর করা ছিল। বাবা, সে সেই শব্দটি পুনরাবৃত্তি করল যা সে মন্দিরের সিঁড়িতে বলেছিল। ভিতরে আসুন, ঘর নোংরা, কিন্তু আপনারই মেয়ের তো। রাজেশ শর্মা কেঁদে ফেললেন। তিনি তার গরিব হবু বৌমার পরীক্ষা নেওয়ার জন্য ভিক্ষুকের রূপ ধারণ করেছিলেন, কিন্তু সেই গরিব মেয়েটির মানবতা তাকে তার সমস্ত ধন, তার অহংকার, তার গর্ব এবং তার হৃদয় দিয়ে দিতে বাধ্য করল। কিন্তু এখানে আরও একটি মোচড় এলো। যেই প্রিয়া রাজেশকে ক্ষমা করল, বিক্রমের ফোনে একটি মেসেজ এলো, একটা অজানা নম্বর থেকে। তোমার গোপন রহস্য আমার কাছে আছে, সেই পুরনো নোট। যদি না চাও যে শর্মা এন্টারপ্রাইজ ডুবে যাক, তবে 1 কোটি দাও। এটি রাজেশের পুরনো শত্রু ছিল, যে মানিব্যাগের পরিকল্পনায় যুক্ত ছিল কিন্তু এখন ব্ল্যাকমেইল করছিল। প্রিয়ার গোপন কথা এখন সবার জন্য হুমকি হয়ে দাঁড়াল। সেই রাতে প্রথমবারের মতো শর্মা এন্টারপ্রাইজেসের জমকালো ভবনে আলো জ্বলতে থাকল। আজ সেখানে কোনো শ্যাম্পেন আনা হল না, কিন্তু রাজেশ শর্মার চোখে ঘুম ছিল না। তিনি তার আলমারি থেকে সেই ছেঁড়া শালটি বের করে বসেছিলেন, সেই শালটি যা প্রিয়া একজন ভিক্ষুককে পরিয়েছিল। তিনি সেটা শুঁকছিলেন। তাতে গরিবীর গন্ধ ছিল না, তাতে মানবতার সুভাষ ছিল। অন্যদিকে প্রিয়া তার মায়ের কাছে বসেছিল। মায়ের শ্বাস এখন নিয়মিত। ডাক্তার সিং বলেছিলেন যে পরের সপ্তাহ থেকে তিনি হাঁটাচালা করতে পারবেন। প্রিয়ার চোখে জল ছিল, কিন্তু এখন তা খুশির ছিল। সে কখনো ভাবেনি যে তার ছোট নেকি একদিন এত বড় ফল দেবে। বিক্রম বাইরে দাঁড়িয়েছিল। সে ভিতরে আসেনি। সে ভয় পেয়েছিল যে প্রিয়া তাকে দেখে আবার রেগে যাবে, কিন্তু প্রিয়া দরজা খুলল এবং বাইরে এলো। ভিতরে এসো বিক্রম, সে বলল। তার কণ্ঠে কোনো রাগ বা দূরত্ব ছিল না। বিক্রম মাথা নত করল। আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, আমি আমার পরিচয় লুকিয়েছিলাম। তুমি আমাকে বাঁচিয়েছিলে। প্রিয়া মাঝখানে বলল, তুমি জানতে যে তোমার বাবা কি করবেন। তুমি আমাকে সেই বিষ থেকে দূরে রাখতে চেয়েছিলে।
তুমি ভুল পদ্ধতি বেছে নিয়েছিলে, কিন্তু তোমার উদ্দেশ্য পরিষ্কার ছিল। বিক্রম তার চোখে তাকালো। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? প্রিয়া হাসল। আমি আগে থেকেই করে দিয়েছি। যেদিন তুমি আমাকে বইয়ের দোকানে প্রথমবারের মতো একটি বই দিয়েছিলে, সেদিনই। রাজেশ শর্মা ভিতরে এলেন, তার হাতে সেই ছেঁড়া শালটি ছিল। এটা তোমার মা? তিনি বললেন। আমি এটা ধুইনি। আমি চাই এটা ঠিক তেমনই থাকুক যেমন তুমি আমাকে দিয়েছিলে। প্রিয়া শালটি নিল। না বাবা, এখন এটা আপনার। এটা রাখুন। যখনই আপনার মনে হবে যে ধন সম্পত্তি সব, তখন দেখবেন এর মধ্যে একটি গরিব মেয়ের মানবতা আছে। রাজেশ শর্মার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। প্রথমবারের মতো সেই শর্মা এন্টারপ্রাইজেসের অফিসে একটি মিটিং হল, কিন্তু এটা কোনো বোর্ড মিটিং ছিল না। রাজেশ শর্মা তার সমস্ত সিনিয়র এক্সিকিউটিভদের ডাকলেন এবং বললেন, আজ থেকে আমাদের ফোকাস কেবল মুনাফা হবে না। আমরা গরিব বস্তিগুলিতে প্রতি মাসে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প লাগাব এবং এর নাম হবে প্রিয়া ফাউন্ডেশন। সবাই অবাক হয়েছিল, কিন্তু কেউ প্রশ্ন করেনি। পরের দিন সকালে প্রিয়া তার দোকানে ছিল, কিন্তু আজ তার কাছে বই ছিল না। তার কাছে ছিল একটি নতুন জীবন। বিক্রম তার কাছে এলো। চলবে? কোথায়? সেখানে, যেখানে আমরা প্রথমবার মিলিত হয়েছিলাম, সেই সঙ্গীতানুষ্ঠানে। আজ সেখানে তোমার বই প্রদর্শিত হচ্ছে। প্রিয়া অবাক হল। আমার বই? হ্যাঁ। তুমি কখনো বলনি যে তুমি গল্প লেখো? আমি তোমার ডায়েরি দেখেছিলাম। আমি সেগুলি জমা দিয়েছি। প্রিয়ার চোখ ঝলমল করে উঠল। সে প্রথমবারের মতো খোলাখুলি হাসল। আর রাজেশ শর্মা সেই দিন প্রথমবারের মতো তার অফিসের বদলে প্রিয়ার ঝুপড়িতে চা খেতে এলেন। সাধারণ মাটির ভাড়ে, চিনি ছাড়া। মাসের প্রথম সপ্তাহ ছিল। জানুয়ারির ঠান্ডা বাতাস মুম্বাইয়ের গলিগুলিতে বইছিল। প্রিয়ার ঝুপড়ি এখন আর আগের মতো ছিল না। দেওয়ালে নতুন রং হয়েছিল। ছাদে টিনের বদলে পাকা শীট লাগানো হয়েছিল, আর দরজায় একটি ছোট নেমপ্লেট জ্বলছিল, প্রিয়া ফাউন্ডেশন মেডিকেল ইউনিট। রাজেশ শর্মা তার প্রতিশ্রুতি রেখেছিলেন। প্রতি সপ্তাহে একজন ডাক্তার আসতেন, বিনামূল্যে ওষুধ বিতরণ করতেন, এবং বস্তির বাচ্চাদের পড়ানোর জন্য একটি ছোট স্কুলও খোলা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছিল প্রিয়ার মায়ের মধ্যে। তিনি এখন বিছানা থেকে উঠে চলাফেরা করতেন। তার চোখে সেই ভয় ছিল না যা বছরের পর বছর ধরে লেগেছিল। প্রিয়া সকালে বইয়ের দোকানে যেত না। এখন তার দোকান একটি গল্প বলার ক্যাফেতে পরিণত হয়েছিল, টেলস অফ হোপ। তার গল্প বিক্রি হতো, আর প্রতিটি বিক্রির অর্ধেক টাকা ফাউন্ডেশনে যেত। বিক্রম প্রতিদিন আসত, কিন্তু এখন সে কোনো সেলস ম্যানেজার ছিল না। সে ছিল ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর। রাজেশ শর্মা তাকে অফিস থেকে সরিয়ে দিয়েছিলেন। প্রথমে মানুষ হও, তারপর ব্যবসায়ী, তিনি বলেছিলেন। এক সকালে প্রিয়া ক্যাফেতে তার নতুন গল্প লিখছিল। তাতে একজন বৃদ্ধ ভিক্ষুক ছিল, যার কাঁধে ছেঁড়া শাল ছিল, এবং সামনে একটি মেয়ে দাঁড়িয়েছিল, যার হাতে জলের বোতল ছিল। পটভূমিতে মন্দিরের সিঁড়ি ছিল। গল্পের নাম ছিল পরীক্ষা। ঠিক তখনই দরজা খুলল। রাজেশ শর্মা ভিতরে এলেন। তার হাতে একটি ফাইল ছিল। মা শোভ, তিনি বললেন, এই নাও তোমার মায়ের পুরো মেডিকেল রেকর্ড। এখন তাকে কোনো ওষুধ খেতে হবে না। তিনি পুরোপুরি সুস্থ। প্রিয়া ফাইলটি নিল। তার চোখ ভেজা হয়ে গেল। বাবা, আমি আপনাকে দিতে পারবো না। আপনি অনেক কিছু করে দিয়েছেন। না, রাজেশ মাথা নত করলেন। আমি কেবল ঋণ শোধ করেছি। সেই শাল আজও আমার তিজোরিতে আছে। আমি সেটা ফ্রেম করিয়েছি। প্রতিদিন সকালে সেটা দেখি। সেটা আমার সবচেয়ে দামি সম্পত্তি। বিক্রম বাইরে দাঁড়িয়েছিল। তার হাতে একটি আংটির বাক্স ছিল। সে ভিতরে এলো। প্রিয়া, সে হাঁটু গেড়ে বসে বলল, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি আমার পরিচয় লুকিয়েছিলাম। কিন্তু আজ আমি তোমার কাছ থেকে কিছুই লুকাবো না। সে বাক্সকে খুলল। ভিতরে একটি সাধারণ রূপার আংটি ছিল, হীরার নয়। এটা আমার মায়ের, সে বলল। তিনি আমাকে দিয়েছিলেন। বলেছিলেন, যে মেয়েকে দেবে সে যেন মনের ধনী হয়। আমি তোমাকে বেছে নিয়েছি। প্রিয়া হাসতে হাসতে আংটিটি নিল। হ্যাঁ বিক্রম, সে বলল, কিন্তু একটি শর্তে। বিয়েতে কোনো আড়ম্বর নয়, শুধু বস্তির বাচ্চারা, মা এবং তুমি। রাজেশ শর্মা হেসে উঠলেন। বিয়ের দিন এলো। কোনো পাঁচতারা হোটেল নয়, বস্তির মাঠে একটি সাধারণ মণ্ডপ ছিল। ফুল প্রিয়া নিজেই সাজিয়েছিল। মা হুইলচেয়ারে নয়, নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। রাজেশ শর্মা নিজেই প্রিয়ার কন্যাদান করলেন। তার হাত কাঁপছিল। বিক্রম মন্ত্র পড়ল। প্রিয়া সিঁদুর পড়ল। এবং যখন 7 পাক হল, তখন বস্তির বাচ্চারা হাততালি দিচ্ছিল। কোনো ব্যান্ড ছিল না, কেবল একটি ঢোলক এবং বাচ্চাদের হাসি। বিয়ের পরে রাজেশ শর্মা একটি ঘোষণা করলেন। শর্মা এন্টারপ্রাইজেস এখন শুধু ব্যবসা করবে না। আমরা প্রতি বছর 100 গরিব বাচ্চাকে বিনামূল্যে শিক্ষা দেব, এবং এর নাম হবে হোপ মেমোরিয়াল স্কলারশিপ। সবাই চুপ হয়ে গেল। প্রিয়ার চোখে জল ছিল। রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, প্রিয়া এবং বিক্রম ছাদে বসেছিলেন। তুমি কখনো ভাবনি, তাই না, যে একজন ভিক্ষুক সেজে আসা লোককে তুমি বাবা বলবে? প্রিয়া হাসল। আর তুমি কখনো ভাবনি যে একজন বইওয়ালা মেয়ে তোমার জীবন বদলে দেবে?
রাজেশ শর্মা তার গাড়িতে বসেছিলেন। ড্রাইভার জিজ্ঞেস করল, স্যার বাড়ি চলব? না, তিনি বললেন, মন্দিরে চলো। তিনি মন্দিরের সিঁড়িতে গেলেন, সেই জায়গা যেখানে সব শুরু হয়েছিল। তিনি পকেট থেকে সেই ছেঁড়া শালটি বের করলেন, সেটা সিঁড়িতে রাখলেন এবং চুপচাপ প্রার্থনা করলেন। ভগবান, আমি জীবনভর টাকা কামিয়েছি, কিন্তু আজ প্রথমবারের মতো আমার মনে হলো যে আমি কিছু দিয়েওছি। পরের দিন খবরের কাগজের শিরোনাম ছিল, বিলিয়নার রাজেশ শর্মা সিইও পদ ছাড়লেন, সাম্রাজ্য যোগ্যপুত্র বিক্রমের হাতে তুলে দিলেন, এখন করবেন সামাজিক কাজ। কিন্তু আসল খবর খবরের কাগজে ছিল না। সেটা ছিল বস্তির গলিগুলিতে, যেখানে বাচ্চারা স্কুলে যাচ্ছিল, যেখানে মায়েরা ওষুধ নিচ্ছিল, যেখানে একটি মেয়ের সততা একটি সাম্রাজ্যকে মানবতার পাঠ শিখিয়েছিল। এবং সেই ব্ল্যাকমেলার প্রিয়ার গোপন কথাতেই ধরা পড়েছিল, কারণ সেই নোটে প্রমাণ ছিল। বলা হয় মানুষের পরখ দুটি পরিস্থিতিতে হয়, কিন্তু কখনো কখনো একটি সত্যি মানবতা পুরো পৃথিবীর পরখ বদলে দেয়। প্রিয়ার গল্প শেষ হয়নি, সেটা তো কেবল শুরু হয়েছিল।